মাননীয় প্রধানমন্ত্রীকে যে বা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তখন ছিলেন, মানে যে সময়টা বলছেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তো উনাকে যে চয়েস দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনার কাছে রেফারেন্স আছে? আপনি তো রেফারেন্স এটি ছাড়া তো কথা বলেন না। এটি রেফারেন্স না হলে শেখ হাসিনা কেন গিয়েছিলেন, তাহলে লন্ডনে চলে মানে গিয়েছিলেন সোজা কেন? কথা হচ্ছে যে যেহেতু তিনি লন্ডনে গেছেন সেহেতু আপনি মনে করেন চয়েস দেওয়া হয়েছিল, হ্যাঁ, এটাই রেফারেন্স। এবং তিনি মানে চালাইয়া দেন। এইবারও ওনাকে, আপনারা যারা দূর থেকে কথা বলছেন, এটা আপনাদের জন্য নিশ্চয়ই আওয়ামী শাহেদ ভাই লীগের আপনি প্রাউড ফিল জাম করা করছেন, উচিত, আমার শুধু এই কিন্তু প্রশ্নটার নো জবাব নো দেন নো নো যে নো নো উনাকে যে চয়েস দেওয়া হয়েছে সেটা রেফারেন্সটা বলেন। মানে এইটাই কি আপনার সেই রেফারেন্স যে উনি যেহেতু লন্ডনে গেছেন সেহেতু চয়েস চয়েস নিয়ে গেছেন, এটাই আপনার কথা? আমরা কি ধরে নিব উনি এবার যেহেতু লন্ডনে ও গিয়েছেন আপনি ধরে ওনার? নিচ্ছেন, আপনার কাছে রেফারেন্স নেই, আপনি ধরে না, নিচ্ছেন। উনি এবার চালাইয়া ইন্ডিয়াকে দেন। গিয়েছেন। কেন মানে গিয়েছেন? আপনার রেফারেন্স হচ্ছে চালাইয়া দেন। না, এটা চালিয়ে দেওয়া না নিজু তাহলে মজুমদার, আপনি আপনার রেফারেন্স যদি কোথায়? আপনি তো এটা বলবেন যে ক খ গ ঘ অবাক, উম্ম চ ছ ট ঠ বলেছে, একটা নাম আপনি বলবেন তো, একটা ডকুমেন্ট আপনি দেখাবেন তো। আপনি সেই সময় তো কোনো কিছু ডকুমেন্টেশন অনুযায়ী হয়নি রিজু মজুমদার, কেন আপনি এই বিষয়ে বাস্তবতাটা অস্বীকার করছেন? না না, তখন আমি যেটা বাস্তবতাটা অস্বীকার হয়েছে, করছি না তো ভাই। শাহেদ ভাই, আপনি শাহেদ খালি ভাই, ইউ আমাকে নো মি বলেন ভেরি ওয়েল। বেগম শুনেন, জিয়া আমি তখন একটা কথা দেশ বলি। ছেড়েছিল কিনা, আজকে পর্যন্ত দেশ ছেড়েছে কিনা, শেখ হাসিনার মাননীয় দুইবার মাননীয় ক্রাইসিস প্রধানমন্ত্রী, তৈরি হয়েছে, মাননীয় আপনি আপনি দুইবারই দেশ তাহলে আপনার ছেড়ে চলে আপনার গিয়েছেন। জ্ঞাতার্থে আমি বলি, আপনার জ্ঞাতার্থে বলেন, বলি, বলেন। এক্ষুনি আমি আপনাকে দেখাতে পারবো এই প্রোগ্রামটা, আমি জাস্ট কথায় কথায় বের করে ফেলবো আমাদের এই প্রোগ্রামের মধ্যে। সেটা হচ্ছে ওই ঘটনার সময় আমি নিজে উপস্থিত ছিলাম হিথ্রোতে। আমি আমি হুম। নিজু মজুমদার উপস্থিত ছিলাম হিথ্রোতে। সেইখানে আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন, রেজা আহমেদ, ফয়সাল চৌধুরী, আমি যাদের নাম মনে করতে পারি ওই সময়টাতে, আমাদের হাজার শরীফ চাচা হাজার ছিলেন। মানুষ থাকে, শোনেন আমি হাজার, বলি, কিন্তু সেখানে ইতিহাসের সাংবাদিকদের সত্য সামনে, তো সেখানে যে আমি বলি, সেখানে হুম, আমি বলছি, আমি একজন সাক্ষী, একটা উইটনেস। আপনি একজন হ্যাঁ, উইটনেসের কথা শোনেন। হ্যাঁ, সেখানে সেখানে আপনার ববি ভাই ছিলেন, সেখানে ছোট আপা ছিলেন কিনা আমি এটা মনে করতে পারছি না, কিন্তু সেখানে আর যারা যারা ছিলেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে তিনি দেশে ফিরতে যখন চেয়েছেন তাকে বোর্ড করতে দেবে না। তিনি বলেছেন আমার দেশে আমি যাব, আমার দেশে আমি এখানে যাব, কেন আমাকে দেবে না, আমি অবশ্যই দেশে যাব। উনার টিকিট ক্যান্সেল করা, বোর্ড করতে দেওয়া হয়নি। এরপরে তিনি আবার টিকিট কিনে গিয়েছেন। আপনি কি বলছেন এটা, যে এইটা তো তিনি আপনি চয়েস বললেন দিয়েছেন? যখন, এইটা তো আপনি বললেন উনি যখন দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু উনি তো দেশ থেকেই ফি- লন্ডনে না না, গিয়েছিলেন। উনি দেশ থেকে গিয়েছেন কাজে, সেখানে সম্ভবত পুতুল খেলার, খুব সম্ভবত সেখানে কোনো একটা পারিবারিক ব্যাপারে তিনি বের হয়েছেন। আমি ওই জায়গাটাই সাহেব ভাই আপনি বলছি শোনেন, রিজু আপনি আপনি মজুমদার, আপনি শোনেন, আপনি ভাই শোনেন, বাস্তবতা হলো আপনি বিএনপির আপনার দুটা কোন জিনিস হতে পারে। নেতৃবৃন্দের দেশের আপনি বাইরে দেখেন, যাওয়ার কোনো সুযোগ নাই। আওয়ামী আমি লীগের কিন্তু যেমন আছে, পুরা দেখেন, দল সমেত তারা ভারতে আশ্রয় নিয়েছে, বিএনপির এই যাওয়ার আপনি সুযোগ এটা নেই, তাই না? একবার না, আপনি এটা 500 বার বলতে পারেন, কিন্তু প্লিজ বলার আগে এটা বলবেন আপনার ধারণা। তাহলে এটা নিয়ে আমি কোনো তর্কই করবো না, কারণ আপনার ধারণা হতে পারে, কিন্তু আপনি যখন বলছেন যে একদম দায়িত্ব নিয়ে বলছেন এটা করা হয়েছে, নিজু তখন নিজু আমাকে মজুমদার, জানতেই নিজু হবে মজুমদার, রেফারেন্সটা কি। 2006-7 সালে আপনি লন্ডনে ছিলেন, আমি ঢাকায় দেশের মাটিতে সাংবাদিকতা করেছি। সুলতানা রহমান আমার সহকর্মী ছিলেন, উনি জানেন। হুম বঙ্গভবন থেকে আমরা লাইভ হুম করেছি, এবং ওই ঘটনা প্রসঙ্গ আমাদের চোখের সামনে ঘটা। হ্যাঁ, ওই যে বিশেষ হুম কারাগার, বিশেষ জেল, হুম। এগুলো আমাদের প্রতিদিনের যাওয়ার হ্যাঁ জায়গা হ্যাঁ ছিল। হ্যাঁ তো হ্যাঁ আপনি হ্যাঁ। আপনি লন্ডনে ছিলেন, আপনি বলছেন যে এরকম কিছু ঘটে নাই, কিন্তু আরে আমরা তো জানি। আমার সামনে প্রধানমন্ত্রী, বিবিসি, তারপরে যারা যারা সাংবাদিক আছে তাদেরকে, তাও কোথায়, ঘরে না তো, হিথ্রোতে। উনাকে ঠিক যখন আছে, বোর্ড করতে দিলেন না, আবার উনি যখন ফেরত আসছেন টার্মিনাল 3 থেকে, শোনেন হ্যাঁ, ভাই, টার্মিনাল 3 থেকে যখন উনি ফেরত আসছেন, হ্যাঁ, তখন সব সাংবাদিকরা ঘিরে ধরেছে। একটা মানুষ যদি, আপনার কথাই আপনি কিভাবে কন্ট্রাডিক্ট করছেন শুনুন, আপনার কথা অনুযায়ী তাকে অপশন দেওয়া হয়েছিল দেশের বাইরে যাওয়ার, যদি সেটাই হ্যাঁ, হয় তাহলে উনি ফেরত আসবেন কেন? ফেরত আসবেন কেন? ফেরত তাহলে তো উনি দেশের বাইরেই ফেরত থাকবেন। ফেরত আসবেন, কেননা তিনি সেই সময় দেখেছেন যে যে -2 যে থিওরি কিংবা বলা হচ্ছিল, উনি সানন্দে গ্রহণ করেছিলেন যে বিএনপি কে যদি মাইনাস করা যায়, কিন্তু যখন তাহলে দেখলেন উনিও নিজে নিজে খালেদা মাইনাস জিয়া, করতে দেশের বাইরে চলে গেছেন, তারপর প্লাস হতে দেশে ফেরত আসছেন। না, ওনার সাথে যে সমঝোতা ছিল, সমঝোতার নির্বাচন, এগুলো তো আর নতুন তথ্য না। বিবিসির সংবাদ দেখবেন, বুঝতে আপনি পেরেছি, মইন আহমেদের বুঝতে পেরেছি, সাক্ষাৎকার এগুলা পড়বেন। হ্যাঁ, আপনি একটারও রেফারেন্স দেখাতে পারছেন না। আমার একদম সহজ প্রশ্ন, যে আপনি দাবি করেছেন সেই সময় সেই সময় তিনি একটা অপশন, তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল। যখনই কেউ বলছে যে তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল, তার ট্যাসিট বা মৌন মিনিং হচ্ছে যে এই তথ্যটা আপনি জানেন কে করেছে।
আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছি তখন বলেছেন যে এটাই বাস্তবতা, আমি তখন সাংবাদিকতা করেছি, সুলতান আপা আমাকে চেনেন, 2009 সালে আমি অমুক জেলে গিয়েছি তমুক জেলে। ফাইন, আপনি একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন, ভালো বলেন, সেগুলো নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার ভালো সাংবাদিকতা এবং আমি আপনাকে চিনিও ব্যক্তিগতভাবে, কিন্তু সেগুলো আসলে প্রশ্ন নয়। প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা ম্যাচ করতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন সেটার এইটা তো সিরিয়াস একটা ব্যাপার যে একজন মানুষকে, সেটা যদি বেগম খালেদা জিয়াও হতেন, আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে বেগম খালেদা জিয়া কেন তার দেশে ফিরতে পারবেন না, তাকে অপশন কেন দেওয়া হবে? মানে এন্ড অফ দ্য ডেতে আমি এটা জিজ্ঞেস করতামই যে কোনো একটা ক্ষেত্রে। এখন আমরা আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে আপনি রেফারেন্স দিতে পারছেন না। আমার মনে হয় কি এই জায়গাটা থেকে আমরা বের হই আলোচনাটা, কিন্তু যেটা বলার দরকার আপনি বেরা বলছেন যে বেরা আপনাকে হতেই আপনি হবে, আপনি বেশি আপনি দূর আগাতে পারবেন না। নো 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 আপনি আচ্ছা আমি আগাতে পারবো না। শুনেন আপনি বলছেন শুনেন, আমার মনে শেখ হয় হাসিনা যে ফিরতে চেয়েছেন, আমার কথা আমাদের হলো উনি গেছেন রাজনীতিটাও কেন, ঠিক এরকম, উনি বেরিয়ে আমাদের গেছেন কেন, এটাই রাজনীতিটাও হচ্ছে ঠিক আমার এরকম প্রশ্ন। আটকে গেছে, আমরা আর আগে বাড়তে পারছি না। এটা আমি একটু সত্য, এটা না না সত্য যে 21শে আগস্ট আওয়ামী লীগের একদম শেখ হাসিনা সবাইকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। আইবি রহমান মারা গেছে, সেই মামলার আসামি মারা তারেক যায়নি, মারা যায়নি, মারা যায়নি, খুন করা হয়েছে, খুন করা হয়েছে। আর তারেক রহমান এখন খালাস পেয়েছেন। কে ওই ঘটনা ঘটালো এখন আর খালাস কেউ পাইনি, জানে না। খালাস পাইনি, এখনো আমি পেন্ডিং, এখনো পেন্ডিং আপা, আচ্ছা পেন্ডিং। মামলা পেন্ডিং। তারপরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উৎখাত করা হলো, তিনি উৎখাত করা হয়নি, উৎখাত করা হয়নি, মামলায় হেরেছেন। প্লিজ আপনারা আপনারা কি এইভাবেই কথা বলতে থাকবেন? এইভাবেই কথা বলতে থাকবেন? এইভাবেই কথা বলতে আচ্ছা থাকবেন? ওকে মানে উৎখাত ওকে করা হয়েছে মানে বলতে কি বোঝাচ্ছেন? তাহলে তাহলে সেই আদালতের রায়, সেই যে আদালতের রায়, সেই সেই আদালতের রায় মিথ্যা। আচ্ছা এরকম আমি পাল্টাপাল্টি আমি আমরা আমি বলতেই থাকতে আমি পারবো, 100টা আপনি আমরা পাল্টা আওয়ামী আমরা লীগ কিন্তু বোঝার জন্য আওয়ামী লীগের সমর্থক নিশীথ মজুমদারকে বুঝলেই বোঝা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কোন পথে এবং তারা কোথায় অবস্থান করছে। তারা এখনো ওখান থেকে বের হতেই পারে নাই যে বাংলাদেশে যে রেভলিউশন ঘটে গিয়েছে, পরিবর্তন, এবং এই যে বিচার ব্যবস্থা কিভাবে কাজ করেছে, নিজাম মজুমদারের চোখ এই দিয়ে যে এই যে দেখলেই বোঝা শাহেদ ভাই, যাবে যে এই আওয়ামী যে লীগের এই যে রাজনীতি এই যে আসলে শাহেদ কি। ভাই, এই যে এই যে শাহেদ ভাই, ওই ব্যাপারটা কি জানেন, আমি প্রায় কিন্তু অনেককে বলতে শুনি আওয়ামী লীগ বাস্তবতা বুঝতে পারছে না, আওয়ামী লীগ কিচ্ছু বোঝে না, সমস্ত বোঝে হচ্ছে পাহাড়ের নিচে টিকটিকিরা, পাহাড়ের নিচে মুশিকরা বুঝতে পারে। শুধু আওয়ামী লীগের মতো একটা পাহাড় যারা পুরো বাংলাদেশকে স্বাধীন করেছে তারা কিছু বোঝে না, তাদের কোনো সমর্থকরা বোঝে না, শুধু আপনারা রেভলিউশন বুঝে গেছেন। আমি সেই প্রসঙ্গে আসতে চেয়েছিলাম, আমার যেহেতু কথাটা উঠেছে একটা একটা করে বলি। আসলে শাহেদ ভাইকে মনে হয় একটু কম্পারেটিভলি কম সময় দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা শাহেদ ভাই আসলে বলা ডিজার্ভ করার একটু বেশি। শাহেদ ভাই আমি আপনার থেকে একটু সময়টা নিয়ে একটু বলছি। আপনি যে শুরুতে বলেন বলেছেন বলেন বলেন যে বলেন। এদেরকে টোকাই বলা যাবে না, এদেরকে দখলদার বলা যাবে না। আচ্ছা, টোকাই, এই যে এরা টোকাই, এই টোকাই বলেছে বিএনপির এক সমর্থক, ওর নাম হচ্ছে আরাফাত রহমান শৈশব। সে বলেছে যে 138টা যে 138টা যে আপনার যে কিশোর গ্যাং আছে, ওরা প্রায় 1 বছর ধরে এই 138টা কিশোর গ্যাংকে একসাথে একত্রিত করে এই আক্রমণ চালিয়েছে। আমার কথা না, বিএনপি সমর্থিত এই আরাফাত রহমান শৈশব নামে যে ছেলেটি আছে তার কথা, নাম্বার ওয়ান। এটা আমি শুরুতেই আমি ডিমান্ড একটু করি, আমি একটু আমি বলি, জানি আপনি না আপনি নোট কাকে করেন। এই যে বিএনপির দেখেন, কথা এই যে দেখেন, বলছেন। আমি উনি কিন্তু আপনার বিএনপির কথার বলে সময় ও বিএনপির বলে নোট করেছি। না না, আচ্ছা ওকে আপনার ওকে কথা ওকে বলার সময় আমি নোট করি, আপনি একটু নোট আচ্ছা করেন, আপনি তাহলে বলেন। হবে কি আপনার ওকে কথাও মানুষ শুনবে, আমার কথাও শুনবে। ওটা শেষ করি। আমার জি কথা বলেন। আমার কথা শোনাটা একটু কষ্টের হয়তো বা আমরা হতে পারে, শুনতে কারণ সত্য চাই না, বলি তো। দেখতেও চাই। নিজুম ভাই আমরা শুধু শুনতে চাই না, দেখতেও চাই। আপনি এক কোনায় চলে যাচ্ছেন, মাঝখানে আসেন। হ্যাঁ নজরুল ভাই হ্যাঁ বেশি এইভাবে, হ্যাঁ উত্তেজিত হয়ে এবার একেবারে একটু মানে স্ক্রিনের বাইরে চলে আমরা একটু যাচ্ছে। ওকে ঠান্ডা ভাবে আমি শুনতে বিশ্বাস পারি করেন, তখন, এত উত্তেজনা আমি নিয়ে বিশ্বাস শুনতে করেন না। আমি একেবারে উত্তেজিত, আমি একেবারে উত্তেজিত না। আমি আচ্ছা খুব ঠিক মজা আছে পাচ্ছি শাহেদ ভাইয়ের সাথে কথা বলতে। ওকে আচ্ছা আচ্ছা শাহেদ ঠিক ভাই, আছে। আই এম নট ইউর এনিমি, ইউ নো ইট ভেরি ওয়েল, না রাইট? না আপনি আমরা আমার জানি, আমরা কেউ কারো এনিমি না। শুনেন আমাকে আপনি আমার বলে কি প্রতিপক্ষ। এটা বলে, আমাকে বলে নয়া নিজুম মজুমদার। ঠিক আছে আমি জানি না আমি কোথায় নয়া নিজুম মজুমদার, কিন্তু আমার যখন সুলতানা বললো যে নিজুম মজুমদারের সাথে বসতে হবে, তো আমি বললাম যে ঠিক আছে, দিস ইজ এ গুড চান্স টু মেক এ ডিফারেন্সিয়েট, আই এম নট নিজুম মজুমদার। তার মানে আপনি একটা ব্র্যান্ড নিজুম মজুমদার, মানে আওয়ামী লীগের ব্র্যান্ড আপনি। হ্যাঁ, সো না না, আমি যখন কথাবার্তা বলি, এই উগ্র সমর্থকরা মনে করে যে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। না তো তবে আসলে না, দুজনের দেখতে মধ্যে পাই একটা তো, দেখতে কমন পাই জিনিস আছে। শাহেদ ভাইকে, আমি বলি শাহেদ ভাইকে দুজনের প্রচুর মধ্যে আক্রমণের একটা মধ্য দিয়ে কমন যেতে জিনিস হয়, আছে, আই নো। কমন ফ্যাক্টর না, শাহেদ ভাইকে আমি হচ্ছে একটা ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করি, শাহেদ আমাকে ভাইকে বলতে এটা। দেন। না দুজনের না, মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, দুজনেরই সমালোচকরা বলে আপনারা দুজনই রয়ের এজেন্ট। শোনেন আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে শাহেদ ভাই একটা কথা, শাহেদ ভাইকে আমি একটা প্রশংসা আমি অবশ্যই করব। সেটা হচ্ছে শাহেদ ভাই খুবই, আমার কাছে শাহেদ ভাইকে খুবই জামাতের ব্যাপারে অত্যন্ত মানে
অসম্ভব রকমের শক্তিশালী অবস্থান মনে হয় তাদের বিরুদ্ধে, যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা, এই কথাটা বলার পরে আমি যে কথাটা বলতে চাই যে তাদেরকে টোকাই বলেছি কেন। টোকাই বলেছি কারণ বিএনপির বা এই আন্দোলনে যারা এই ছিল, 16 বছর সবাই শাহেদকে জামাতি বলেছে। আই ডোন্ট থিঙ্ক সো হি ইজ এ জামাতি। এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, আচ্ছা, আহ, থাকতে পারে না যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, তারপর অন্য কথা বলছে, কিন্তু আওয়ামী লীগ বিরোধী, তার মানে তো তিনি আসলে জামাতি না। মানে আমি আসলে ওনাকে আওয়ামী লীগ বিরোধী, একটা হ্যাঁ। একটা জায়গাতে আমি ভাউচ করব, বা একটা জায়গাতে আমি বলবো যে তিনি খুবই ভালোভাবেই জামাত বিরোধী একজন মানুষ। আচ্ছা, এখন আমি যেই আলাপটাতে আমি আসতে চাই সেটা হচ্ছে টোকাই কেন বলেছি। এই যে জাতিসংঘের যে রিপোর্টটা দেওয়া হয়েছে, এই রিপোর্টটাকে আমি ভাউচ করি না, আমি এই রিপোর্টটাকে মানিও না। কিন্তু এই রিপোর্টে একটা তথ্য আছে, 55 নম্বর যে প্যারা, সেখানে 205 নম্বর পেজে পরিষ্কার করে বলা হয়েছে যে এখানে টোকাইরা ছিল। তারপরে এই আন্দোলনে যে ছেলেটা জড়িত ছিল, যে বিএনপি সমর্থক প্লাস আন্দোলনে ছিল বা এই জঙ্গি হামলাতে ছিল, সেই ছেলেটা বলেছে এরকম টোকাইকে 138টা টোকাই সংগঠন, অর্থাৎ যে কিশোর গ্যাং, এগুলো তো টোকাই, আসলে রাস্তার মধ্যে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায়, এগুলো তো টোকাই। এই টোকাইরা ছিল, এই কারণে তাদেরকে টোকাই বলেছি, ফলে আমার এই তথ্য তো মিথ্যা না। আচ্ছা, দ্বিতীয় দখলদার। দখলদার এই কারণে বলেছি যে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকারের কোনো অস্তিত্বই নাই। সংবিধানের 106 অনুযায়ী আপনার সুপ্রিম কোর্ট মতামত দিয়ে বলতে পারে, এটাকে সম্ভবত ডক্ট্রিন অফ নেসেসিটি বলা অভিহিত করা হয়। বাট সেটাও তো আমরা সাম্প্রতিক সময় জানতে পেরেছি যে আমাদের যে প্রধান বিচারপতি ছিলেন অ্যাপেলেট ডিভিশনে, তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, সেখানে কোনো স্বাক্ষর নাই, সেখানে আপনার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেই শব্দটা আছে, অর্থাৎ একেবারে কোনো ডকুমেন্টেশন ছাড়া। এবং শুনানি কিভাবে হয়েছে যদি আপনার প্রধান বিচারপতি ওই সময় ক্যান্টনমেন্টে থাকে, ফলে সেই কারণে দখলদার বলেছি। দখলদার কারা? যারা ক্ষমতা দখল করে তাদেরকে বলেছি। তা আমি তো আইনি ভাবে বা যে কোনো যৌক্তিক ভাবে আমি কারেক্ট, আমাকে একটু ইনকারেক্ট দেখান, আমি মেনে নেব। আমি খুবই যুক্তি পছন্দ করি, যুক্তিটা আমাকে দেন, আমি মেনে নেব। আচ্ছা, এরপরে বলেছে যে সিঙ্গাপুরে বা হোয়াট এভার, মানে যেখানে ডিসপিউট আছে, যে তিনি দেশে ছিলেন, সিঙ্গাপুরে ছিলেন, কোকো সাহেবকে আপনার নির্যাতন করা হয়েছে, এই কারণে প্রধানমন্ত্রী একটা শব্দটা উনি বলেছেন ফটো আপ করার জন্য, না ফটো আপ করার কথাই তো বলেছেন। আচ্ছা, আমি যদি এইটা ধরি যে প্রধানমন্ত্রী সেখানে একটা ভান করেছেন, এটা উনি বলতে চান, তাহলে একেবারে শুরু থেকে আসি। সুলতান আপাই শুরু একেবারেই রাজি না, অতীতে যেতে রাজি না। সৌহার্দ্যের প্রশ্নতে আমি আসি। খুনি ফারুক, বঙ্গবন্ধুর খুনি ফারুক, সে গিয়ে বলেছে আপনার বঙ্গবন্ধুকে খুন করতে চায়। ডেপুটি বা যিনি আপনার সেনাপ্রধানের ঠিক পরের যিনি ছিলেন, সেই তথ্য অনুযায়ী তথ্য আমাদেরকে বলছে যে জিয়াউর রহমান সাহেব সেই সময় বলেছেন যে তোমরা জুনিয়ররা যা খুশি করো। এই কথাটা প্রথম শুধুমাত্র যে ওই মাস্কেরানাসের ওই বইতে বলেছে তা না, আমার কাছে আছে সানডে টাইমস 30 মে 1976 সালে সানডে টাইমসের অরিজিনাল কপিটা আছে, ফারুক রহমানের নিজের স্বাক্ষর করা। সেইখানে বলা হয়েছে, এরপরে সুগন্ধা, মেঘনা, পূর্ণিমা, সেই সময় সাক্ষাৎকার সহ অনেকগুলো সাক্ষাৎকার, প্রচুর বই, নথিপত্র, তারপরে ক্রিস্টোফার হিচিন্সের দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার, তারপরে হচ্ছে হোয়াইট হাউস ইয়ার্স নিক্সনের, এরকম অসংখ্য প্রসিদ্ধ বইতে জিয়া রহমানের সম্পৃক্ততা আমরা ক্লিয়ারলি দেখতে পাই। মিজানুর রহমানের খানের যে বইটা আছে মার্কিন দলিলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, সেখানে আমরা পরিষ্কার করে দেখতে পাই যে জিয়াউর রহমান অস্ত্র নিরীক্ষার জন্য বা কি কি অস্ত্র বাংলাদেশ আনতে পারে এটার জন্য ফারুক রহমানকে পাঠিয়েছে, রশিদকে পাঠিয়েছে, ঠিক মুক্তিযুদ্ধের পরপর। যদিও সেটা এটা নির্দেশ করে না যে এই অস্ত্র দেখতে যাওয়াটাই খুনের জন্য পাঠানো, এটাও আমি মনে করি। কিন্তু অনেকগুলো এভিডেন্সকে যখন একত্রিত করা হয়, জিয়াউর রহমান জড়িত ছিল, কমপ্লিটলি জিয়াউর রহমান জড়িত ছিল। আপনার জামিল সাহেব, লেফটেন্যান্ট কর্নেল জামিল, তার বইতে বলেছেন যে জিয়াউর রহমান গিয়ে যখন বলেছে, তখন তিনি এই সংবাদ শুনে বলেছেন যে প্রেসিডেন্ট ইজ দেয়ার। এই প্রত্যেকটা ঘটনা নির্দেশ করে, বিশেষ করি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল। বলছি প্রাকৃতিকগত ভাবে আপনি শুরুটা মিথ্যা করেছে কথা কে? বলতে যে বাধাগ্রস্ত হচ্ছেন, আমার মনে হয় আপনি একটু না রেস্টেড, কারণ হলো না যে না না সাহেদ ভাই, এইগুলো এটা একটু অসত্য। আমার প্রতি একটা খুবই অন্যায় কথা আপনি বলেছেন। আমার অ্যাজমার সমস্যা আছে। আচ্ছা, আমি দুঃখিত, যখনই আমার নিজেরও আজকে অনেক আর আমি ঠান্ডা যেই লাগছে রুমে বসে বিষয়টা। আছি,
সেখানে হুম। প্রচুর পুরনো বই, ওই ছোট ছোট কণাগুলো এখানে আসলে আমার প্রচুর আমি কাশি। সো এটা আমার প্রতি একটু আচ্ছা, ক্রুয়েল একটা না ঠিক মন্তব্য হয়ে আছে, যাচ্ছে। ঠিক আছে, এটা আচ্ছা আপনার, আমি দুঃখিত, বাট আপনি অসত্য আচ্ছা, তথ্য দিয়েন না আর কি। হ্যাঁ, আমি অসত্য তথ্য দেইনি তো, আমি এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি তো রেফারেন্স দিয়ে বলেছি। আপনি যদি আমাকে সময় দেন, যতগুলো বইয়ের নাম বললাম খুলে খুলে দেখাবো। আমি লিখি নাই তো, বই লিখেছে, লেখকরা লিখেছে। আমি আমি আচ্ছা। আপনাকে সানডে টাইমস এর উদাহরণ দিয়েছি, বইয়ের উদাহরণ দিয়েছি। আমি তো তথ্যের উপরে কাজ করি। এখন আপনি আমাকে প্রমাণ দেন শাহজালাল, যে কোকো শাহজালাল, সাহেবকে একটা প্রশ্ন প্রধানমন্ত্রী মেরেছেন। আমারও খুব হ্যাঁ জানতে আচ্ছা, ইচ্ছে করছে। সেটি হচ্ছে কয়েকদিন আগে আপনি জানেন যে খুনি ডালিমের একটা ইন্টারভিউ পাবলিশড হয়েছে। সেখানে তিনি বলছেন মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান এবং তারা শপথ এক্স্যাক্টলি নিয়েছিলেন। শপথ করেছেন, এক্স্যাক্টলি। রাইট। এক্সট্রিমলি থ্যাংক ইউ যে আপনি এটা হুম। উঠিয়েছেন যে মানে রক্ত শপথ এটার করেছে। ব্যাপারে কি বিএনপি রক্ত শপথ করেছে আপা, রক্ত শপথ করেছে। এটার যে ব্যাপারে যে বিএনপি কোনো প্রতিক্রিয়া কি দেখিয়েছে? দেখায়নি কিন্তু। মানে এটা তো মাত্র ২-৩ মাস আগের ঘটনা। হ্যাঁ। শুনেন, আমি বলি নিজুম মজুমদার, আপনি নিশ্চয়ই আপনারা জানেন, আমার কট্টর আওয়ামী লীগ সমর্থকরাও জানে যে আমি রাজনৈতিক হত্যাকাণ্ডের সবসময় সমালোচনা করেছি। আমি কোনোদিন ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আমি অনেক কথাবার্তা বলি, কিন্তু ব্যক্তি শেখ মুজিবকে অশ্রদ্ধা করে আমি কোনো কথা বলিনি কখনো। কারণ আমি মনে করি ইতিহাসে যার যার প্রাপ্য সেটা তাকে দেওয়া উচিত, এবং সেই জায়গায় তার যে অবদান, মুক্তিযুদ্ধের আগের নেতৃত্ব, এগুলো তো অস্বীকার করার উপায় নাই। কিন্তু যে পরিস্থিতিতে বাংলাদেশ ৭২-এর পর থেকে দেশ চলেছে, আমি এটাও মানি অনেকেই বলেন যে মুজিবুর রহমান গুন্ডা ছিলেন, গুন্ডাগিরির কারণে তাকে মানুষ খেপেছিল। আমি মনে করি নতুন একটি দেশ স্বাধীন করার পরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতে হয়েছে, সেজন্য তিনি অনেক সাত সিদ্ধান্ত নিয়েছেন, বাকশালের মতো সিদ্ধান্ত নিয়েছেন, সব পত্র পত্রিকা বন্ধ করেছেন। কিন্তু তার যে প্রয়াণ কিংবা তার যে হত্যাকাণ্ডকে শুধুমাত্র যদি আপনারা ক্ষোভের হিসেবে দেখেন, তখনকার প্রেক্ষাপট যদি আপনারা বাস্তবতায় না নেন, সেটা যেমন একটা ব্যর্থতা, তেমনি এই যে জুলাই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আপনারা যদি না বিবেচনায় নিয়ে শুধুমাত্র শেখ হাসিনাকে কেন দেশ থেকে বাড়ি করা হলো এটাই যদি আপনাদের অভিযোগ হয়, তাহলে ওইটাও একটা ব্যর্থতা হবে আপনাদের, আমি মনে করি, আমি যদি নিউট্রাল গ্রাউন্ড থেকে চিন্তা করি। বাস্তবতা হলো যে এত মানুষের রক্তে রঞ্জিত হওয়া একটি সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে মানুষের ক্ষোভের চাপে এবং জীবন বাঁচানোর তাগিদে। ৭৫-এর ঘটনা প্রবাহ কোনোদিন আমি মেনে নিইনি। আপনাদের যদি মনে থাকে, আমি যেদিন মেজর ডালিম আসলেন কোন এক ইউটিউবের সাথে আলোচনায়, আমি বলেছিলাম যে না, জাতীয়তাবাদী রাজনীতি হতে হলে শেখ মুজিবের হত্যাকাণ্ডকে সেলিব্রেট করতে হবে। আই ডোন্ট বিলিভ দ্যাট আইডিওলজি। হ্যাঁ, যেই কারণে আমি মনে করি না যে তাহলে তো খালেদা জিয়া দীর্ঘদিন 15ই আগস্ট তার জন্মদিন পালন করেছেন। পালন করেছেন। এই বিষয়ে যদি কেউ পালন করতে পারে, করে, 15ই আগস্ট কি অন্য কেউ জন্মদিন পালন করতে পারবে না? যেদিন মৃত্যু হয়েছে বাংলাদেশ ওই দিন থেমে যাবে? না ওই দিন কিন্তু আর কারো কোনো আপনি যেহেতু রাজনৈতিক কার্যক্রম করা কালচারের যাবে কথা না? বলছিলেন, শাহেদ, হ্যাঁ, আপনি যেহেতু রাজনৈতিক কালচারের কথা বলছিলেন, তাহলে কি হ্যাঁ। আমরা এই যে আমি শুরু থেকে আপনার একটা কথাই আপনার বলছি। রাজনৈতিক কালচার তো একদিক থেকে হয় না, না, সুলতানা, সেটাই আমি এটা দুই দিক বারবার করে থেকে আসতে বলছি যে হবে। আমরা আপনি দুই আজকে বলেন, তরফে একটু আগে বাড়তে পারি কিনা। আমাদের প্রত্যেকের ভুল আছে, সেই ভুলগুলো সে সংশোধন করে আমরা কি আমি আগে তো বাড়তে আগে পারি? বাড়তে চাই, আগে বাড়তে চাই বলেই আমি বলতে চাই যে আওয়ামী লীগকে যদি দেখতে নিজুম মজুমদারের মতো, উইথ ডিউ রেসপেক্ট, তার এই ভাবনা চিন্তার মতো যদি মনে হয়, তাহলে আমরা আগে বাড়বো কিভাবে? আমাদেরকে আব্দুল হামিদের বাবদ বাস্তবতা জি, স্বীকার করতে হবে জি, যে আ বা উই হ্যাড নিজুম মজুমদার, এটা প্রবলেমস, তো দ্যাটস সত্য ওয়াই এটা। যে হ্যাঁ। দুই তরফই অনেক রকম অসৌজন্যতা, রাজনৈতিকভাবে মানে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমাদের দেশে ঘটেছে, আমাদের কিরকম মানে রাজনীতিতে। দুই তরফ যে বলছেন, কিভাবে আমরা কি অসচেতনতা দেখিয়েছি একটু বলেন, রেফার করেন, তাহলে উত্তরটা দিতে না, সুবিধা হয়। আমি তো অনেকগুলো বলেছি, আপনি তো সেটা মানতে রাজি নন। খালেদা না না, জিয়ার একটা আমি মানতে বাসভবন রাজি ছিল। মানি। রাখেন রাখেন সুলতান আবার, রাখেন 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 হ্যাঁ, রাখেন। পুরা একটা ফ্যামিলিকে শেষ করে দিল 1975 সালের 15ই আগস্ট, যেখানে জিয়াউর রহমান সাহেব জড়িত ছিলেন। 21শে আগস্ট 2004 সালে কমপ্লিটলি গ্রেনেড মেরে মেরে ফেলবে। মানে এরপরে সৌজন্যতা দেখাবো আমি, মানে একতরফা। এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোকো সাহেবের বাসাতে গিয়েছেন যে তাকে, এই যে তিনি মারা গেছেন সেটা একটা একটা সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে। মানে সবকিছু দেখাতে হবে আমাকে, আমাদের এই দায় নিয়ে, এই দায় আমাদের। মানে দেশকে স্বাধীন করার পরে আজকে শুনতে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু গুন্ডা ছিলেন। আপনার তরফ থেকে কোন রকমের প্রতিবাদও আমি লক্ষ্য করলাম না। গুন্ডা ছিলেন, হ্যাঁ, এরকম গুন্ডাই ভালো, দেশকে স্বাধীন করে দিয়ে গেছে। ঘরে ঘরে এরকম গুন্ডাই হওয়া ভালো। তাহলে আজকে যে বাংলাদেশি পাসপোর্টে ট্রাভেল করতে পারছি, আমি প্রতিবাদটা করলাম, আপনি করেননি। প্রতিবাদটা একটু দয়া করে করবেন।
সুতরাং আমার যে কথাটা হচ্ছে বা আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সৌহার্দ্য এক তরফ থেকে আসে না, এটা দুই তরফ থেকে আসতে হবে। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারেক রহমান সাহেব যখন আমি প্রথম সেটাই বলছি, দুই রাজনীতি তরফ করতে থেকে। এসেছিলেন, তারেক রহমান সাহেব প্রথম যখন রাজনীতি করতে এসেছিলেন তিনি জাতির নিজুম জনক মজুমদার, বঙ্গবন্ধু শেখ আসলে মুজিবুর রহমানের বাংলাদেশ এই সমাধিতে সংকটে গেছেন। পড়েছে, নিজুম মজুমদার, বাংলাদেশ যে এই সংকটে পড়েছে সেইটার দায় তো সবারই কিছু না কিছু তো আছে। গত 16 বছরে বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতেই পারেনি। নির্বাচনগুলিও আমি অন্তত বলবো 3টা নির্বাচন অত ভালো হয় নাই। এগুলো তো একটা আত্মশুদ্ধিরও ব্যাপার আছে। যেমন করি হোক, তার আগে খালেদা জিয়ার আমলে তারা তত্ত্বাবধায়ক সরকার কুক্ষিগত করে একতরফা নির্বাচন করে নিয়ে যেতে চেয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে, আবার নৃশংসতাও ঘটেছে। কিন্তু 53 বছর ধরে এই নৃশংসতার মধ্যেই আমরা আপনাকে হাঁটি হাঁটি পা পা করতে থাকবো আপনি নাকি? আমাকে যেটা বলতে চাইছেন, উইচ এ ভেরি ভেরি স্যাড, আপনি আমাকে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে 15ই আগস্ট একটু মেরে ফেলেছে নিজুম ভাই, তাই বলে আপনাদেরকে এরকম করতে হবে? 15 আগস্ট একটু মেরেই ফেলেছে ভাই, একটু একটু মেরে ফেললে কি হয় না? রাখেন আপা, দিস ইজ দ্য মেসেজ আই এম গেটিং। তাহলে আপনি আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবেন? লিসেন, না 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 না, আপনি আপনি এটা শোনেন, আপনি আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবেন, আমার I have every right to hate you till my death, which Aওয়ামী লীগ didn't. এখান থেকে তো ভালো আওয়ামী লীগ কিছু সেটা আসছে করেনি। না তো। আপনি আগে এটা সর্ট আউট করেন যে আমার ফ্যামিলিকে, আমার পুরো গোষ্ঠীকে মেরে ফেললো 75-এর 15ই আগস্ট, যিনি অন্যতম ভাবে জড়িত ছিলেন, সেটা আমি বলিনি, আদালতের রায় আছে, সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় লেখকরা লিখেছেন, বাংলাদেশি লেখকেরা তো আপনি বাদ দেন। আমি এরপরও সৌজন্যতা দেখিয়েছি, এরপর আপনি কি করলেন? দুটো বোন বেঁচে ছিল, তাকে আপনি গ্রেনেড মেরে ফেলবেন। এটাও নাকি ভ্যানিটি ব্যাগ থেকে আমরা গ্রেনেড মেরেছি। আমি কত সৌজন্যতা দেখাবো? আমি ঠিক কত বড় হলে আমাকে বড় বলা হবে? আমাকে তো বলেন না, বলেন শুনি। কি আছে বলেন তো? মানে আমাকে সারা জীবন জসীমউদ্দিনের এই কবিতাটা গেয়ে যেতে হবে? আমার মা প্রায় বলেন, আমার ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মনে করেছে পর। আমাকে তাহলে এই গান গেয়ে যেতে হবে? আমার মায়ের কথা সবসময় বলতেন। নিজুম মজুমদার, আমি আপনাকে সুলতান রহমান, আমি আপনাকে রেস্কিউ করি আলোচনা থেকে। লেটস মুভ ফরওয়ার্ড। আপনারা এই গো ধরে বসে থেকে আপনাদের ওয়ে আউট কি? আপনারা দেশে ফিরবেন কি হবে? আপনারা তো দেশ থেকে বেরিয়ে গেছেন। আমরা দেশ থেকে বেরবো, আমাদের দেশে ফিরবো কিভাবে? মানে আমাদেরকে এর আগে মাননীয় প্রধানমন্ত্রীকে 6 বছর দেশে ঢুকতে দেওয়া হয়নি, নানান ভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। 6 বছর, 15 বছর, 21 বছর বাংলাদেশ আওয়ামী লীগ, এবং 1972 থেকে 1975-এর 15ই আগস্ট, হিসাব করেন কত বছর ছিলাম। শুনেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে। এখন আমাদেরকে, যে দল এই দেশকে স্বাধীন করেছে, তাকে আপনি বলে দিবেন এই দেশে কিভাবে ঢুকতে হবে? সেইটা আপনি ভুল বুঝছেন আমাকে। আপনারা তো দেশ থেকে পালিয়ে গিয়েছেন। একবার পালিয়ে কিভাবে পালিয়ে গিয়েছি? রাষ্ট্রীয় বিমানে করে এভাবে তো আর একবারে রাষ্ট্রীয় বিমানে করে। তাহলে তারেক রহমান কি করেছে? পালিয়ে গিয়েছে। তারেক রহমান পালিয়ে গেছে দেশ থেকে। তারেক রহমান কিন্তু দলের প্রধান ছিলেন না, দলের প্রধান ছিলেন বেগম জিয়া। চালাইয়া দেন, ঠিক আছে, আপনার চালাইয়া দেন রেফারেন্স শুনতে ভালোই লাগে, বলেন তারেক রহমান। I'm trying to be আপনাদের প্রতি সফট হওয়ার চেষ্টা করছি। কারণ হলো, আমি তো অ্যাটলিস্ট ওই রাজনীতিটা করি যে না, আওয়ামী লীগকে তার প্রাপ্যটা আমি দিতে চাই। যদিও সবসময় বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দাঁড়িয়েও বলেছি আমি, যে যার হাতে রক্তের দাগ তাকে আপনি শাস্তি দেন, কিন্তু বৃহৎ বৃহৎ মতাদর্শকে আপনি নির্মূল করার রাজনীতি যদি করতে যান, এটা বাংলাদেশে ঐক্য আসবে না, এখানে বরঞ্চ নানান রকম অস্থিতিশীলতার জন্ম দিবে। তো যাই হোক, আমার চাওয়া অনুযায়ী তো সবকিছু হবে না, তাই না? আপনার চাওয়া অনুযায়ী সবকিছু হবে না। যেই জায়গায় দরকার ছিল, ডক্টর যেটা বলছে যে তাদের মধ্যে অনুশোচনা নেই, তাদের এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, একসাথে পথ চালান, এগুলোর আর সুযোগ নিশ্চয়ই আমরা চাই, কিন্তু বিচার এবং যার হাতে রক্তের দাগ তার শাস্তি ছাড়া তো এই বাংলাদেশে এই প্রক্রিয়ায় আগাবে না। সেক্ষেত্রে প্রশ্ন হলো, আপনার কি না, আমি বলি, শাহিদ আলম, যার হাতে রক্তের দাগ বলছেন আপনি শেখ হাসিনার কথা মিন করছেন, ওকে বুঝলাম। এখন যার হাতে রক্তের দাগ আপনার তারেক রহমান, তাহলে কিভাবে করে 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে পার পেয়ে গেলেন? কে ওই গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছিল? কিভাবে? জামাত ইসলামের সাথে রাজনীতি করে কিভাবে? এটাও প্রশ্ন করেন। আমাকে প্রশ্ন করতে দিন। জি শাহিদ আলম, এটা হলো যে যার হাতে রক্তের দাগ বললে কি আপনি শুধুমাত্র শেখ হাসিনার কথা ইঙ্গিত করবেন, আর কারো এখানে নাই?
না, আমি এইভাবে যেটা করে কি বলার আমরা চেষ্টা ঐক্য করছি, করতে পারবো? আমরা কি আগে বাড়তে না পারবো? দেখেন, না আমি আজকে আলোচনা করতে এইখানে চেয়েছি আমার মনে হয় বৈঠকে যে কি হলো ফেব্রুয়ারির ফাঁদে, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলেছে নানান রকম শর্ত দিয়ে, হ্যাঁ, নানান আহ, রকম শর্ত দিয়ে নির্বাচনটা আদৌ হবে কিনা এই সংকট, এই সংশয় যখন, যখন দেশের গণতন্ত্রে আমরা ফিরতে পারবো কি পারবো না, নাকি আরো নানান রকমের হাঙ্গামা সামনে অপেক্ষা করছে, তখন আমরা যদি এখনো ঠিক যে অতীতের অনেক অমীমাংসিত বিষয়, মানে যেগুলোর হিস্সা নেওয়াটা দরকার ছিল সেগুলো আমরা নিতে পারিনি, অনেক রকম খুন খারাপি রক্ত আমাদের আছে, আমাদের জমিন, সবুজ জমিন লাল হয়েছে বহুবার, সত্য, অনেক বঙ্গবন্ধুকে হত্যা করা যেমন খুবই নৃশংসতা ছিল, আহ আমি বলবো রাজনীতিতে অনেক রকম নৃশংসতা ঘটেছে, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ এই রাজনৈতিক দুটো দলকে বিশ্বাস করে, আর কাউকে ডক্টর ইউনূসের মতো লোকদেরকে তারা বিশ্বাস করে না দেখেই আজকে কিন্তু মানুষ আবার ফুঁসে উঠছে। কিন্তু মানুষ যেমন করে এই দুটি দলকে বিশ্বাস করে, আস্থা রাখতে চায়, এই দল দুটি কি মানুষের সেই প্রতিদান দেয় সামান্য পরিমাণও? এই প্রশ্ন দুটি আপনাদের আপনার সাথে দুজনকেই আমি রাখলাম। দ্বিমত করছি না, কিন্তু দল এবং লিডারশিপ দুটি ভিন্ন বিষয়, রাইট? আপনাকে ওই ডিফারেন্সিয়েটটুকু করতে হবে। আওয়ামী লীগের মতাদর্শের প্রতি মানুষের ইমান আছে, এটা অস্বীকার করছি না, কিছু মানুষের ইমান অবশ্যই আছে, এটি শাশ্বত, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু লিডারশিপ তো একটা বিষয়, আপনি যে লিডারশিপ প্রশ্নবিদ্ধ, বিএনপি এবং অন্যান্যরা, হ্যাঁ তাদেরকে দুর্নীতিবাজ বলা হয়েছে, তাদেরকে স্বৈরাচার বলা হয়েছে, কিন্তু এরকম এত গণহত্যার, কার কাছে প্রশ্নবিদ্ধ? তার দলের কর্মীদের কাছে যদি প্রশ্নবিদ্ধ না হয়, তার দলের কর্মীরা যদি তাকে চায়, আপনি আমি কে? আমি তো তাহলে, আপনি যদি অপরাধ স্বীকার না করেন, অপরাধকে অপরাধ হিসেবে না দেখেন, তাহলে তো আপনার সাথে কোনো বন্ধুত্বের সুযোগ আমি দেখি না। অপরাধ হ্যাঁ, কোথায় আমি, প্রমাণিত হয়েছে? অপরাধ কোথায় প্রমাণিত হয়েছে? আপনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট, সেটা জাতীয় অস্বীকার সংঘের করবেন কেমনে? জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং নিয়ে আপনাকে 500টা আমি জিনিসপত্র দেখাতে পারি, কিন্তু সেইটা যাওয়ার আগে এটা বলি, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কি আদালত? না, আদালত তো চলছে, আদালতে তো তাহলে বিচার হচ্ছে। তাহলে তো আপনার যদি তাই হয়, তাহলে ড্যান মজিনা না, ওই যে 2004 সালে যিনি আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, তিনি উইকিলিক্সে যে ইমেলটা লিখেছিলেন আমেরিকার তার পররাষ্ট্র তাদের যে দপ্তরকে, যে তারেক রহমান হচ্ছে একটা চাঁদাবাজ, একটা দুর্নীতিবাজ, একটা চোর ডাকাত, আমরা যে সব উল্লেখ করছে, তাহলে সেটাও সত্যি? উইকিলিক্স একটা গোপন আহ, 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 অনৈতিক মানে লেনদেন। ও, আর তার মানে জাতিসংঘের আমি যদি নথি, গোপনে জেনে যাই লোকটা তা করেছে, সেটা সত্যি না না? না, শুধু আপনার আপনি ইউনাইটেড নেশন, আপনি আপনি জাতিসংঘের প্রতিবেদনের সাথে উইকিলিক্সকে মিলাতে পারবেন না, এগুলো খুবই স্থূল চিন্তা। জাতিসংঘের যিনি রিপোর্টটা বানিয়েছেন হ্যাঁ, ভলকার টুর্ক নিজে বিবিসি বাংলা না, বিবিসি কে বলেছে যে সে থ্রেট দিয়েছে যে তারা আপনার সেনাবাহিনী নিবে না, ট্রুপস তারা প্রত্যাহার করবে যদি বাংলাদেশের কোনো কাজে তারা ইনভলভ হয়, কোনো কাজে, মাথায় হ্যাঁ, রাখবেন শব্দটা, হ্যাঁ, কোনো কাজে। আমার কাছে পুরো ট্রান্সক্রিপ্টটা আছে। যিনি হ্যাঁ, জাতিসংঘের অনুচ্ছেদ 100-কে ভাঙতে পারেন, 38-কে ভাঙতে পারেন, যিনি একটি সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারেন, তিনি আবার যখন রিপোর্ট বানাচ্ছেন, তিনি আবার যখন ইউনুসের সাথে গলাগলি করে ছবি দেখতে পাই, যিনি আবার ডিপ স্টেটের আপনার জর্জ সরোসের বেতনভুক্ত কর্মচারী দেখতে পাই, তার রিপোর্ট আমাকে মানতে হবে? আচ্ছা আচ্ছা, আমি না আমি মানলে, নির্বাচনে আপনারা ফিরতে যুদ্ধ যাচ্ছি, ওই করবেন। তার নির্বাচনে মানে ফিরতে যাচ্ছি। আপনার একটা শাহেদ ভাই, স্ট্র্যাটেজি মনে আছে, আপনার সমস্ত সশস্ত্র, রেফারেন্স চালাইয়া দেন। না সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত নাকি ওটা, আমি তো আপনাদের তো আমি দেখি না যে যুদ্ধ টুদ্ধ করা ছাড়া আর কোনোভাবে ফিরতে পারবেন। তো ঠিক আছে, যদি যুদ্ধই করেন তাহলে তো আমাদেরও যুদ্ধ করতে হয়, কেননা আমরা তো চাই কেন না যুদ্ধ কেন করতে। আপনি কেন আক্রান্ত বোধ করছেন? আপনি তো দখল করেন নাই দেশটা, আপনি না না আক্রান্ত না বোধ না করছেন কেন? না না না, আমি আক্রান্ত বোধ করছি কেননা আমি তো এই পার্টের বাইরের কেউ না। আমি আমার গত 15 বছর আমি শেখ হাসিনা শাসন ব্যবস্থা নিয়ে বিরোধিতা করেছি, যে কারণে আমাকে জামাত অবশ্যই। শিবির বলা হয়েছে। তাহলে আজকে তাহলে আপনি বাংলা মনে করছেন যে আমাদের আর কোনো গণতান্ত্রিক পথ নাই আসার? আছে, আমাদের কোনো গণতান্ত্রিক আছে? আছে অনুশোচনার মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে, যাদের হাতে কার কাছে? রক্তের দাগ। কার কাছে এবং কেন? মানে কিসের জন্য অনুশোচনা করবে? আপনি সেইটার জায়গায় তো আপনি আসতে হবে আপনাকে, যে ঠিক আছে, ওকে, আপনি বলুন আমাদের না যদি, অনুশোচনা কেন এবং কার কাছে? আমাদের, আপনারা দাবি তোলেন যে একটা রাষ্ট্রীয় রিকনসিলিয়েশন করুক নতুন সরকার যারা আসবে, না না, সেখানে আমরা আমাদের, আপনি আমাকে বলুন। আমি আপনার কাছে আসলে পরামর্শই চাই আমি যে পরামর্শ অনুশোচনা যদি চান, হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ অনুশোচনা করবে, কার কাছে করবে? আমি বলছি না অনুশোচনা করার জন্য কার কাছে করবে সেটা না, কিন্তু আপনাদের অ্যাপ্রোচটা তো সেটা না আগে তো কি? লাগবে। বুঝলাম না আপনার কথা। আপনি না মাত্র বললেন অনুশোচনা করবে, কার কাছে অ্যাপ্রোচটা করবে? তো, এই যে আপনারা দাবি তোলেন, একটা রেশনাল দাবি তোলেন যে ঠিক আছে, বাংলাদেশকে আমরা সমানভাবে গড়তে চাই,
হোয়াট এভার হ্যাপেন্ড জুলাই, আপনারা রিকনসিলিয়েশন কমিশন করেন, আমরা আমাদের বক্তব্য দিব সেখানে। রাখেন। রিকনসিলিয়েশন কমিটি মানে কি একটু বলেন তো দেখি, আমি একটু ঋদ্ধ হই। রিকনসিলিয়েশন কাউন্সিল, যেটা কমিশন, যেটা রাজনৈতিক তিক্ততা, রক্তাক্ত ইতিহাসের পরে জাতি গঠনে সকল পক্ষকে একমত পথে নিয়ে আসার জন্য একটা ঐতিহাসিক দলিল। নিশ্চয়ই আপনার অজানা, তো না বই পড়েন না না যেহেতু, না, আপনি দলিল না, দলিল না, রিকনসিলিয়েশন। আমি অজানা না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অল্প অল্প স্বল্প জানি। এটা দলিল না, এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া, প্রক্রিয়া। যাই হোক, প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনারা দাবি তোলেন যে উই ওয়ান্ট টু ব্যাক টু আওয়ার ল্যান্ড টু আচ্ছা, ডু কার পলিটিক্স, তো সাথে আমাদেরকে রিকনসিলিয়েশন করব? যাদের ব্যাপারে আমরা বলছি যে তারা হত্যা করেছে, তাদের সাথে আমরা দাবি করছি যে তারা হত্যা করেছে, এবং তাদের যে সমন্বয়ক পরিষ্কার করে বলেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি আগুন না দিতাম মেট্রো রেলে। আরেকজন বলেছে, একটা ছেলে নাম হচ্ছে সজল, আমি সজল মিয়া, আমি বিটিভিতে আগুন দিয়েছি। তারপরে আরেকজন নেতা বলছে আমরা যদি পুলিশরা না মারতাম। তারপরে যে নাফিস, যে উত্তরার যে ড্রাগ ডিলার, সে বলেছে আমি পুলিশ হত্যা করেছি। তো সমস্ত বর্ণনা দিচ্ছে তারা, অপরাধ আমি হলাম। হ্যাঁ, মানে বুঝলাম না শাহেদ ভাই, মানে এটা এই স্বীকারোক্তি, ওপেন স্বীকারোক্তি দিচ্ছে যারা, তাদের ব্যাপারে চার্জ আনা হচ্ছে না। চার্জ আনছে আমার উপরে। যিনি সমন্বয়ক হাসিব আল ইসলাম, তিনি চ্যানেল আইতে প্রোগ্রামে বলছে যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি এরকম অরাজকতা না করতাম, তাহলে আমরা পারতাম না। এক নাম্বার, এরকম আপনি নিশ্চয়ই এগুলো আপনার চোখ এড়ানোর কথা না, বিকজ বোথ অফ আস আমরা দুজনে সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখি। তো তাদের বিরুদ্ধে চার্জ আনা হলো না, তাদেরকে আপনি স্বৈরাচার বলছেন না, তাদেরকে আপনি খুনি বলছেন না, খুনি বলছেন আমাকে। মানে কেন ভাই? আর আমি যে অনুশোচনা চাইবো, আমার দলে বাংলাদেশ আওয়ামী লীগের, যদি আমি লাস্ট হিসাবও করি, আমাদের হিসাব মতে 35 থেকে 42% ভোট আমাদের আছে। যারা ভোট দেয় তাদের মধ্যে 2 থেকে 3 কোটি, বা ডাটা অনুযায়ী আপনার চালায়া দেন রেফারেন্স থাকতে পারে, আপনাদের ভোট আপনার আছে চালায়া দেন রেফারেন্স 42%, থাকতে পারে ভাই আর শোনেন। জামাতের ভোট আছে 50%, মাঝখানে আমরা আচ্ছা সব ঠিক ভাসিয়ে আছে, আসছি, ঠিক সারা আছে, বাংলাদেশের আমি ভোট আছে। আমি তো বললাম আপনার চালায়া দেন রেফারেন্স আপনি বলতে পারেন। আমার কাছে যে ডাটা আছে জাতীয় বাংলাদেশ নির্বাচনের, যে আমি এই বইটা এখনই বের করতে পারি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট এখনো পর্যন্ত 35 থেকে 42%। 42% মানুষ আওয়ামী লীগকে অপরাধী মনে করে না। কার কাছে অনুশোচনা চাইবো আমি এখন? আওয়ামী লীগ আর জামাত মনে করে, আপনি মনে করেন, জামাত মনে করেন। জামাত তো গণহত্যা করেছে, আমি ওর কাছে মাপ চাবো? জামাত তো আচ্ছা, সাহেব, 71-এর গণহত্যা করেছে, না না আপা রাখেন, জামাতের হাতে রক্তের দাগ নাই 71 সালের? তার সাথে বিএনপি রাজনীতি করে কিভাবে, একটু বলেন তো আমাকে। হ্যাঁ, সুলতানা কি জিজ্ঞেস করছিলেন? আমি বলছিলাম কি নিঝুম যে সাহেবের কথা আর জিজ্ঞেস করবে না, একটু নিঝুম সাহেবের কথা শুনেন ভাই।